এটা এই যে তাহারে পরে মনে আছে, সে তাহারে পরে মনে কবিতার ভিতরে কে লিখছে? সুফিয়া কামাল। এই যে সুফিয়া কামাল আছে, সেই সুফিয়া কামালের উপাধি খাতার ভিতরে লেখেন সকলে। সুফিয়া কামালের উপাধিটা কি? সুফিয়া কামালের উপাধির নাম হচ্ছে জননী সাহসিকা। জননী কি? জননী সাহসিকা। আমরা সকলে হইতেছি কে কে জানি, আপনাকে বলা হয়েছে যে শহীদ জননী কাকে বলা হয়। আমি আবারও বলতেছি, যদি বলে শহীদ জননী কাকে বলা হয়, মানে শহীদের মাতা যদি বলে শহীদ জননী, তাহলে শহীদ জননী হবে জাহানারা ইমাম। শহীদ জননীকে, শহীদ জননী হইতেছে জাহানারা ইমাম। শহীদ জননীর নাম কি? শহীদ জননীর নাম হইতেছে জাহানারা ইমাম। আর সুফিয়া কামালের হইতেছে কে কে, নামটা কি? সুফিয়া কামালকে বলা হয় জননী সাহসিকা। সুফিয়া কামালকে কি বলা হয়? জননী সাহসিকা। এই যে সুফিয়া কামাল আছে, সেই সুফিয়া কামাল একটু লিখে নেন সকলে। সুফিয়া কামাল হলো স্বশিক্ষিত। সকলে একটু লিখে নেন, স্বশিক্ষিত। স্বশিক্ষিত মানে কি? স্বশিক্ষিত মানে হচ্ছে সুফিয়া কামাল কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে নাই, অর্থাৎ সুফিয়া কামাল কোনোদিন কোনো স্কুল কলেজে যায় নাই। তাহলে সুফিয়া কামাল কিভাবে শিক্ষিত হয়েছে? সুফিয়া কামাল শিক্ষিত হয়েছে বাসায় শিখে শিখে। কথাটা কি বুঝতে পারছেন? তাইলে যারা নিজেরা শিক্ষিত হয় বা নিজেরা হচ্ছে গিয়ে কি শিখে, তাকে বলা হয় স্বশিক্ষিত। তাহলে সুফিয়া কামালকে হচ্ছে গিয়ে কি হবে? সুফিয়া কামালকে বলা হবে স্বশিক্ষিত। আর সুফিয়া কামালের উপাধি কোনটা? জননী সাহসিকা। এই যে সুফিয়া কামাল আছে, সেই সুফিয়া কামাল 88 বছর জীবিত ছিল। সকলে একটু কমেন্ট করে জানান, সুফিয়া কামাল কত বছর জীবিত ছিল? আমরা দেখবো যে সুফিয়া কামাল 88 বছর জীবিত ছিল। বুঝাইতে পারছি? সকলে একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। তাহলে সুফিয়া কামাল কত বছর জীবিত ছিল? আপনার হচ্ছে কি 88 বছর। সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার জন্ম 1911 খ্রিস্টাব্দের 20 জুন বরিশালে, কিন্তু তার পৈতৃক নিবাস কুমিল্লায়। এবার একটু সকলে একটু লেখেন সুফিয়া কামালের জন্মস্থান। সুফিয়া কামালের জন্মস্থান সমান সমান বরিশাল। সুফিয়া কামালের জন্মস্থান সমান সমান কি? সমান সমান বরিশাল। সুফিয়া কামালের পিতৃনিবাস, পিতৃনিবাস মানে কি? পিতার বাড়ি সমান সমান কুমিল্লা। সুফিয়া কামালের হচ্ছে কি পিতৃনিবাস কোথায়? কুমিল্লা। মনে রাখবেন, জন্মস্থান এবং পিতৃস্থান বা পিতৃনিবাস দুটার ভিতরে পার্থক্য আছে। কিরকম? যেমন দেখেন, আমার আসল বাড়ি হলো গাজীপুরে, কিন্তু আমি জন্মগ্রহণ করছি ঢাকায়। তাহলে আমাকে যদি বলা হয় যে মুহিদের জন্মস্থান কোথায়, তখন সেটা কি হবে? তখন সেটা হবে ঢাকা। আর যদি বলে মুহিদের পিতৃনিবাস বা পিতার বাড়ি কোথায়, তখন সেটা কি হবে? গাজীপুর। ঠিক একই রকম ভাবে সুফিয়া কামালের জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে বরিশালে। আর সুফিয়া কামালের পিতৃনিবাস বা পিতার বাড়ি কোথায় অবস্থিত? সেটা হলো আপনার কুমিল্লায়। বলছে তার পিতার নাম সৈয়দ আব্দুল বারী আর মায়ের নাম সাবেরা বেগম। সে সময়ে সুফিয়া কামালের জন্য তখন বাঙালি মুসলিম নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। তাহলে এটাকে একটু লিখে রাখেন, একটু লিখে রাখেন। লিখে রাখবেন কি? যদি প্রশ্ন আসে সুফিয়া কামালের সময়ে বাংলার নারীরা কিভাবে জীবন কাটাইতো, বা সুফিয়া কামালের সময় বাংলা নারীদের জীবন বৃত্তান্ত লেখো, তখন আমরা কি বলবো? গৃহবন্দী। অর্থাৎ সুফিয়া কামাল যে সময় জন্মগ্রহণ করছে, ওই সময় নারীরা বাড়ির বাইরে যাইতো না, তারা সবসময় বাড়ির ভিতরে কি করতো? আবদ্ধ হয়ে থাকতো। আচ্ছা, স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ ছিল না। ওই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। পারিবারিক নানা উত্থান পতনের মধ্য দিয়ে তিনি স্বশিক্ষায় শিক্ষিত। তাহলে আমরা একটু আগে যেটা বলছি, সুফিয়া কামাল কি শিক্ষিত? সুফিয়া কামাল হচ্ছে স্বশিক্ষিত। আচ্ছা ভাই, আমাদের রেগুলার ক্লাস কখন শুরু হবে? অলরাউন্ডার ব্যাচ 2.0। হ্যাঁ, আপনাদের রেগুলার ক্লাস আগামী সপ্তাহ থেকে হচ্ছে কি শুরু হবে। এটা নিয়ে আমাদের ঘোষণা আসবে ক্লাসের শেষে। হ্যাঁ, সবাই একটু বই টই নিয়ে একটু হচ্ছে কি বসেন, আমরা হইতেছি কি একটু বই দাগানো ক্লাসগুলো করি। বুঝতে পারছেন? সকলে একটু বই দাগানো ক্লাসগুলো একটু করি, একটু হইতেছে কি দেখেন। সুফিয়া কামাল স্বশিক্ষিত। বলছে বিশেষভাবে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের চর্চায়
আত্মনিয়োগ করেছিলেন। তাহলে আপনাকে যদি বলা হয় সুফিয়া কামাল কোন বিষয় নিয়ে পড়াশোনা করছে বা সুফিয়া কামালের কোন বিষয়ে আগ্রহ বেশি ছিল, আমরা বলবো সুফিয়া কামাল বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে সে আলোচনা করছে। সকলে একটু কমেন্ট করে জানেন তো সুফিয়া কামাল কোন বিষয়ে শিক্ষা গ্রহণ করছে বা কোন বিষয়ে তার আগ্রহ ছিল। সুফিয়া কামাল আপনার কি করছে, আপনার হচ্ছে কি বাংলা ভাষা ও সাহিত্যে আত্মনিয়োগ করছে। বলছে পরবর্তীকালে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবেই বরণীয় হননি, জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। তাহলে আমরা একটু আগে বলছি জননী সম্ভাষণে ভূষিত মানে কি সুফিয়া কামালের উপাধি। তাহলে সুফিয়া কামালের উপাধি কোনটা? সুফিয়া কামালের উপাধি হচ্ছে জননী সাহসিকা। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। আমাদের অলরাউন্ডার ব্যাচ 2.0 তে আমরা বাংলায় প্রত্যেকটি সাবজেক্টে 3টা করে ক্লাস নিব। একটা হইতেছে কি আপনার বই দাগানো ক্লাস, একটা হচ্ছে এমসিকিউ ক্লাস, একটা হইতেছে সিকিউ ক্লাস। তাহলে আপনি কি করবেন, আপনি পুরো বইটা আপনার মাথার ভিতরে কি হয়ে যাবে, গেঁথে যাবে। তারপর দেখেন বলছে সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদ্যাত্ত পৃথিবী। এছাড়াও তিনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, স্মৃতি কথা হচ্ছে গিয়ে কি লিখেছেন। কথা কি বুঝতেছেন? এবার দেখেন এই যে সাজের মায়া আর যে হচ্ছে গিয়ে কি মায়া কাজল, এটা হলো সুফিয়া কামালের কাব্যগ্রন্থ। আর এই যে কেয়ার কাটা এবং উদ্যাত্ত পৃথিবী আছে, এটা হলো কি তার প্রবন্ধ। তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, নাসিরউদ্দিন স্বর্ণ পদক সহ বিভিন্ন উপাধিতে ভূষিত হয়েছেন। এবার হচ্ছে গিয়ে দেখেন সকলে নাসিরউদ্দিন স্বর্ণ পদকের নিচে দাগ দিবেন। কেন নাসিরউদ্দিন স্বর্ণ পদকের নিচে দাগ দিবেন? কারণ আমাদের বইয়ের ভিতরে যত কবি আছে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরে তারা দেখবেন যে 21শে পদক বা সাহিত্য পদক পাইছেই। কথাটা কি বুঝতেছেন? এখন রবীন্দ্রনাথ 21শে পদক পায় নাই, মাইকেল মধু 21শে পদক পায় নাই, কাজী নজরুল 21শে পদক পায় নাই। কেন পায় নাই? কারণ তখন বাংলাদেশ ছিল না। বুঝতে পারছি? তাহলে বাংলাদেশ যখন পর্যন্ত ছিল যত কবি সাহিত্যিক ছিল সবাই এগুলো পাইছে। কিন্তু এই যে নাসিরউদ্দিন স্বর্ণ পদক আছে এইটা আমাদের বইয়ের ভিতরে একটাই আছে। তাহলে একটু বলেন তো নাসিরউদ্দিন স্বর্ণ পদক কোন কবি পায়? সকলে জাতি একটু কমেন্ট করবে নাসিরউদ্দিন স্বর্ণ পদক কোন কবি পায়? জাতি একটু কমেন্ট করবে প্লিজ। নাসিরউদ্দিন স্বর্ণ পদক সম্পর্কে আমাদের বইয়ের ভিতরে কি একটা কবির কথাই বলা আছে। সেই কবির নাম কি? সেই কবির নাম সুফিয়া কামাল। তাহলে যদি আমাকে বলে আপনার পঠিতব্য বইয়ে নাসিরউদ্দিন স্বর্ণ পদক কে পায়, তাহলে উত্তর হবে কি সুফিয়া কামাল। যদি বলে নিম্নের কোন পদকটি সুফিয়া কামাল গ্রহণ করেন, তাহলে সেটাও কি হবে? সেটা হবে নাসিরউদ্দিন স্বর্ণ পদক। বুঝাইতে পারছি কেমনে প্রশ্ন আসে? এবার দেখেন বলছে সুফিয়া কামাল 1999 খ্রিস্টাব্দের 20শে নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ হচ্ছে গিয়ে কি করেন। তাহলে একটু সকলে লিখে রাখেন যে মৃত্যু সমান সমান কি? মৃত্যু সমান সমান হচ্ছে গিয়ে কি ঢাকা। মৃত্যু সমান কি? মৃত্যু সমান সমান ঢাকা। তাহলে আমরা কি দেখলাম? সুফিয়া কামালের জন্মস্থান বরিশালে, সুফিয়া কামালের পিতৃনিবাস বা পিতার বাড়ি হচ্ছে গিয়ে কি কুমিল্লায়, আর সুফিয়া কামাল মরছে কোন জায়গায়? সেটা হলো ঢাকাতে। এই যে সুফিয়া কামাল আছে একটু দেখেন সুফিয়া কামাল 1911 সালে জন্মগ্রহণ করছে, 1999 সালে মারা গেছে। তাহলে 99 থেকে 11 বিয়োগ দেন, তাহলে আপনি কি পাবেন? 88 বছর। তাহলে সুফিয়া কামাল কত বছর জীবিত ছিল? 88 বছর। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর জীবিত ছিল? এইচএসসি 2025 সকলে একটু কমেন্ট করুন তো রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর জীবিত ছিল? বাচ্চারা এইচএসসি 2025 ব্যাচের যারা স্টুডেন্ট আছেন আবারও বলতেছি আমাদের অলরাউন্ডার ব্যাচ 2.0 চলতেছে। সেখানে বাংলা, ইংরেজি এবং আইসিটির আপনি হচ্ছে গিয়ে কি ক্লাস পাবেন মাত্র 1500 টাকায়। অর্থাৎ বাংলায় প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং আইসিটির আপনি কি পাবেন? ক্লাস হচ্ছে গিয়ে কি পাবেন। তাহলে আমরা কি করলাম? এতটুকু আমরা হচ্ছে গিয়ে কি শিখলাম। এখন আমরা চলে যাব এই যে হইতেছে গিয়ে কি কবিতাটা যে আছে সেই কবিতাটা কে হচ্ছে গিয়ে কি লিখছে বা কবিতার ভিতরে কি হইতেছে গিয়ে কি আছে। এবার একটু দেখেন এই যে তাহারই পরে মনে কবিতা আছে, সেই তাহারই পরে মনে কবিতাটি একটি সংলাপ নির্ভর কবিতা। সকলে একটু লিখে নেন তাহারই পরে মনে কবিতাটি একটি কি নির্ভর কবিতা? একটি সংলাপ নির্ভর কবিতা।
অর্থাৎ এই কবিতায় প্রত্যেকটি লাইন যেমন লাগে কথা বলতেছে। তাহলে যেই সকল কবিতার ভিতরে আপনার কথা বলার মাধ্যমে কোন একটি কবিতা এগিয়ে চলে তাকে বলবে সংলাপ নির্ভর কবিতা। আমি আবারও বলতেছি, যেই সকল কবিতাগুলা আপনার কি কোন একটা সংলাপের মাধ্যমে এগিয়ে চলে তাহলে সেটা আমরা কি সংলাপ নির্ভর কবিতা বলবো। এই যে যে তাহারে মনে পড়ে কবিতা আছে, সেই তাহারে পরে মনে কবিতার ভিতরে আপনার কি দুইটা চরিত্র আছে, একটা হইলো কবি আর একটা কি আরেকটা হইলো কবি ভক্ত। এখন এই যে যে কবি আছে আর কবি ভক্ত আছে, এরা দুইজন কথা বলছে, একজন প্রশ্ন করছে একজন উত্তর দিছে। এইভাবে কথোপকথনের মাধ্যমে আপনার এই কি করছে তাহারে পরে মনে কবিতাটি চলে গেছে। সকলে কি 100% ক্লিয়ার হইছেন? সকলে একটু কমেন্ট করেন তো, তাহারে পরে মনে কবিতাটি কোন নির্ভর কবিতা? তাহারে পরে মনে কবিতাটি কি নির্ভর কবিতা? এইচএসসি 2025 ব্যাচ বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন, বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন, যাতে করে নিজের সাথে সাথে আমাদের বন্ধু বান্ধবও ক্লাসটা করতে পারে। এবার দেখেন বলছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। তাহলে এই লাইনটা কে বলছে? এই লাইনটা বলছে হচ্ছে গিয়ে কি কবি ভক্ত। তাহলে এই লাইনটা কে বলছে? এই লাইনটা বলছে হচ্ছে গিয়ে কি কবি ভক্ত। তাহলে কবি ভক্ত কবিকে জিজ্ঞেস করতেছে, হে কবি নীরব কেন, মানে তুমি শান্ত কেন? ফাগুন কি আসেনি ধরায়, মানে ধরায় মানে কি পৃথিবীতে, ফাল্গুন মাস কি আসে নাই? তাহলে ফাল্গুন মাসে কোন ঋতু আসে বাচ্চারা? ফাল্গুন মাসে কোন ঋতু আসে? আমরা বলবো ফাল্গুন মাসে বসন্ত ঋতু আসে। ফাল্গুন মাসে কোন ঋতু আসে? ফাল্গুন মাসে বসন্ত ঋতু হচ্ছে গিয়ে কে আসে। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু কয়েক ভাবে আপনাকে প্রশ্ন করা যায়। যদি বলে বসন্ত ঋতু বাংলা কোন মাসে আসে, তাহলে সেটা হবে ফাল্গুন মাস। তাহলে ফাল্গুন মাসে কোন ঋতু আসে, সেটা হবে বসন্তকাল। তাহলে একটু বলেন, এখন আপনার ফাল্গুন মাস চলতেছে মানে ফেব্রুয়ারি মাস, তাহলে একটু বলেন তো এখন কোন ঋতু? তাহলে এখন কি হবে? বসন্ত ঋতু। আবার যদি বলে ফেব্রুয়ারি মাসে কোন ঋতু হয়, তাহলে সেটাও কি হবে? বসন্ত ঋতু। দেখেন ধরায় মানে কি? ধরায় মানে পৃথিবীতে। তাইলে ধরায় মানে কি? পৃথিবীতে। মানে কবি এর জামাই মরার শোকে হ্যাঁ মনে করে যে মুরগির মতো জিবায় গেছে। তো জিবায় যাওয়ার পরে কবি ভক্ত তাকে জিজ্ঞেস করছে, হে কবি তুমি নীরব কেন, তুমি তো চুপচাপ কেন? ফাগুন কি আসেনি ধরায়, ফুল মানে কি পৃথিবীতে কি ফাল্গুন মাস আসে নাই? পরে বলছে বসন্তকে বরিয়া। বরিয়া মানে কি? বরিয়া মানে হচ্ছে বরণ করে নেওয়া। বসন্তকে বরিয়া, বরিয়া মানে কি? বরণ করে নেওয়া। বসন্তকে বরিয়া মানে বরণ করে নিবা, তুমি লবে নাকি তব বন্দনায়। বন্দনা মানে কি? বন্দনা মানে কি? গুণগান করা। বন্দনা মানে কি গান করা? গুণ গান হচ্ছে গিয়ে কি করা। তাহলে লেখক কবি ভক্ত বলছে, কবি ভক্ত বলছে কি যে আপনারা কি করেন, আপনারা হইতেছে কি হে কবি নীরব কেন, ফাগুন কি আসেনি ধরায়, ফাল্গুন মাস বা বসন্তকাল কি পৃথিবীতে আসে নাই? কয় আইছে। কয় এই যে ফাল্গুন মাস আইছে, তাহলে তুমি কেন বসন্তকে বরণ করে নিচ্ছ না, মানে বসন্তকে তুমি কেন ওয়েলকাম জানাচ্ছ না? এখন কবি যে জামাই হারানোর বেদনায় সে যে মনে করে যে এখন শেখা খাওয়ার গান গায়, এটা তোর কবি ভক্ত জানে না। বুঝতে পারছি? মানে কবি ভক্ত এগুলো মানুষ না। তাহলে দেখে বলছে, কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণা দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল কি ফুটেছে, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে হয়েছে কি অধীর আকুল। এবার একটু দেখেন, বলছে কহিল সে স্নিগ্ধ আখি তুলি। এই যে পুরা লাইনটা আছে, সেই পুরা লাইনটা কে বলেছেন? পুরা লাইনটা কবি নিজে হইতেছে গিয়ে কি বলছে। তাহলে উপরে আমরা দেখছি কবি ভক্ত কবিকে প্রশ্ন করছে, আর নিচে আমরা দেখলাম যে কবি সেই প্রশ্নের উত্তর দিছে। এবার দেখেন কবি কিভাবে উত্তর দিছে। বলছে কহিল সে স্নিগ্ধ আখি তুলি। স্নিগ্ধ আখি মানে কি? স্নিগ্ধ আখি মানে হচ্ছে অশ্রু মিশ্রিত চোখ। অশ্রু মিশ্রিত চোখ মানে কবি তার জামাই লেগা কাইন্দা কাইন্দা জীবন ছারখার করে লেছে। কথাটা কি বুঝতে পারছি? তো সে মনে করো যে হঠাৎ করে জিজ্ঞেস করলো কইলো সে স্নিগ্ধ আখি তুলি, মানে মনে করো যে
কান্দা কান্দা চোখ নিয়া সে বলল, কি বলছে, দক্ষিণা দুয়ার গেছে খুলি। তার মানে কি বসন্তকালে কোন দিক দিয়ে বাতাস আসে? দক্ষিণা বাতাস। তাহলে বসন্তকালে উত্তর দিক থেকে বাতাস আসে নাকি দক্ষিণ দিক থেকে? বসন্তকালে বাতাস আসে কি আপনার দক্ষিণ দিক থেকে হচ্ছে গিয়ে কি বাতাস আসে। তাই এখানে বলছে দক্ষিণা দুয়ার গেছে খুলি। বলছে বাতাবি লেবুর ফুল কি ফুটেছে? তাহলে একটু বলেন বসন্তকালে কোন কোন ফুল ফুটে? সকলে একটু কমেন্ট করে জানান, বসন্তে কোন কোন ফুল ফুটে? বসন্তের ফুল। তাহলে একটু আমরা দেখবো যে হইতেছে কি কি লেখক এখানে কোন কোন ফুলের কথা বলছে। প্রথমে বলছে বাতাবি লেবুর ফুল। বাতাবি লেবুর কি ফুল? তাহলে বাতাবি লেবুর ফুল কোন মাসে ফুটে? বাতাবি লেবুর ফুল ফুটে বসন্তকালে। কোন কালে? বসন্ত হচ্ছে গিয়ে কি কালে। বলছে ফুটেছে কি আমের মুকুল। তাহলে আমরা 2 নাম্বারটা দেখতেছি যে হচ্ছে গিয়ে কি বসন্তকালে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কি ফুটে, সেটা নাম কি? সেটার নাম হচ্ছে আমের মুকুল। তাহলে বলছে দক্ষিণা সমীর। দক্ষিণ মানে দক্ষিণা মানে কি দক্ষিণ দিকে। সমীর মানে কি? সমীর মানে হচ্ছে বাতাস। সমীর মানে কি? সমীর মানে হচ্ছে গিয়ে কি বাতাস। তাহলে সমীর শব্দের অর্থ কি বাচ্চারা? সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস। তাহলে বলছে দক্ষিণা সমীর মানে দক্ষিণা বাতাস তার গন্ধে হয়েছে কি অধীর আকুল। বলছে এই যে যে বসন্তকাল তুমি যে বলছো আসছে, তাহলে বসন্তকালে কি দক্ষিণা বাতাস আসছে? সে দক্ষিণা বাতাসে আমের মুকুল, বসন্তের ফুল, বাতাবি লেবুর ফুল এগুলো ফুইটা কি গন্ধ বের হইছে? কবিটা কি করছে? জিজ্ঞেস করছে। কথা কি বুঝতেছেন? তারপর দেখেন কি বলছে, এখনো দেখনি তুমি কহিলাম কেন কবি আজ এত উন্মনা তুমি, কোথা তব নব পুষ্প সাজ। কবি ভক্ত বলতেছে তুমি এখনো দেখো নাই। কইছে কি দেখবো তুমি? এবার একটু দেখেন যে হচ্ছে কি কি হইতেছে কি বলছে। দেখো না তুমি, কহিলাম কবি কেন আজ উন্মনা। উন্মনা মানে কি? উন্মনা মানে হচ্ছে উদাসীন। উন্মনা মানে কি? উন্মনা মানে উদাসীন। তাহলে এখানে কবি ভক্ত বলছে যে হে কবি তুমি কেন এত উদাসীন? তুমি কেন দেখতেছো না যে বসন্ত যে চলে আসছে? কোথা তব। তব মানে কি? তব মানে হচ্ছে তোমার। তব মানে কি? তোমার। নব। নব মানে কি? নব মানে হচ্ছে নতুন। নব মানে কি? নতুন। পুষ্প সাজ। পুষ্প সাজ মানে কি? ফুলের সাজ। পুষ্প সাজ মানে কি? পুষ্প সাজ মানে হচ্ছে ফুলের সাজ। তো এই যে যে কবি ভক্ত আছে সে কবি ভক্ত বলছে হায় আল্লাহ ফাল্গুন মাস আইসা জীবন যৌবন চলে গেছে, তুমি এখনো খুঁজা পাও নাই। কয় কেন? কয় হইতেছে গিয়া কি তুমি বসন্তকে বরণ করো নাই নতুন পুষ্প সাজে বা নতুন হইতেছে কি ফুলের সাজে তুমি নিজেকে সাজাও নাই। এর মাধ্যমে লেখক কি প্রকাশ পাইছে? লেখকের উদাসীনতা প্রকাশ পেয়েছে। তাহলে একটু বলেন তো এই যে যে লেখক কবি যে লেখক কি করছে আপনার হইতেছে গিয়ে কি বসন্তের কথা হচ্ছে গিয়ে কি মনে রাখে নাই, তারপর হইতেছে গিয়ে কি পুষ্প সাজে নাই। এর মাধ্যমে লেখকের কি প্রকাশ পাইছে? উদাসীনতা প্রকাশ পাইছে। কি প্রকাশ পাইছে বাচ্চারা? উদাসীনতা প্রকাশ পেয়েছে। সকলে একটু ক্লাসটা শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। ক্লাসটা কেমন লাগতেছে একটু সকলে কমেন্ট করা যাবে? কমেন্ট করা যাবে একটু ক্লাসটা কেমন লাগতেছে? সকলে কি একটু কমেন্ট করা যাবে? আচ্ছা সিফাত, ওকে আচ্ছা সিফাত আমি মনে আছে। মোহাম্মদ হাসানুর রহমান, আসসালামু আলাইকুম মুহিত ভাই। ওয়ালাইকুম আসসালাম। সকলে একটু ক্লাসটা কেমন লাগতেছে একটু জানাবেন। আর ক্লাসে এইচএসসি 2025 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছেন তারা একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন আর ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। এবার একটু দেখেন এই যে যে হইতেছে কি ফেব্রুয়ারি মাস আছে, সেই ফেব্রুয়ারি মাসে মায়া মানুষ কি করে আন্দাজি আমাদের হইতেছে কি হলুদ যে একটা কাপড় আছে, হলুদ মনে করো যে একটা শাড়ি টাড়ি আছে, সেই হলুদ শাড়ি পইরা মাথার ভিতরে কি একটা ফুলের খাসি দিয়া আন্দাজি রাস্তাটা কি করে হাঁটাচলা করে হুদাই। তুমি জিজ্ঞেস করবো যে হাঁটা চলার মানে কি? তোমার আন্দাজি খুশিতে টেলায় হুদাই আমি ঘুরি। কথাটা কি বুঝতেছি? তাহলে কবি ভক্ত বলছে যে তুমি আন্দাজি কে লেগে ঘুরতেছো না। কথাটা কি বুঝতেছি? এখন দেখেন কবি কি বলছে। কবি কি বলছে সেদিকে দেখি আমরা। বলছে কবি বলছে কহিল সে সুদূরে চাহিয়া, মানে কি আপনার সেই দূরের দিকে হচ্ছে গিয়ে কি তাকায়া আপনার কি করলো কবি এখন হইতেছে গিয়ে কি বললো। কি বলছে? বলছে অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি। এবার তো দেখেন
অলখের পাথার বাহিয়া মানে কি? অলখ মানে কি? চোখ। অলখ মানে কি? অলখ মানে হচ্ছে কি চোখ। তাহলে পাথার মানে কি? পাথার মানে হচ্ছে সমুদ্র। পাথার মানে কি? পাথার মানে হইতেছে সমুদ্র। তাহলে অলখের পাথার বাহিয়া মানে কি? তরি বলতে কি বোঝানো হয়েছে? তরি বলতে শীতের তরি হবে না, তরি বলতে শীতের তরিকে বোঝানো হয় নাই। বলছে যে আমার যে হইতেছে গিয়ে কি তরিটা চলে গেছে, মানে সৈয়দ নেহাল হোসেন যে মারা গেছে সে কি আবার ফেরত আসছে, মানে কবির যে ব্যথিত হৃদয় আছে সেটাকে আবার ফেরত জোড়া লাগছে কিনা এটা কবি জিজ্ঞেস করছে। একটু বুঝে দেখেন। বলছে অলকের পাথার বাইয়া তরি এসেছে কি? কবি একটা প্রশ্ন করছে। কইছে আচ্ছা এই যে আপনি যে কইতাছেন যে হচ্ছে কি এই পেজে আজকে প্রথম ক্লাস করতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। জি, ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং নিয়মিত ক্লাস করার জন্য আমাদের ডিউডিভার্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনারা সকলে একটু কমেন্ট মানে কি চলে যাবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। মানে বলছে যে আমার যে প্রথম জামাই আছে সৈয়দ নেহাল হোসেন, হেল লেগা কবি কানতে কানতে কি করে বলেছে, চোখের ফানি দা একবারে সমুদ্র বানায় লিছে। এই সমুদ্র বাহিয়া মানে অতিক্রম কইরা তরি এসেছে কি, মানে কেউ কি আসছে, কবিটা জিজ্ঞেস করছে। বেজেছে কি আগমনী গান, এই যে যে বসন্ত যে আসছে আমার মনে তো কোনো আগমনী গান বাজে নাই, মানে আমার মনে তো কোনো সারা জাগে নাই। কথাটা কি বুঝতেছেন? ডেকেছে কি আমারে শুনি নাই রাখিনি সন্ধান। তাহলে এই পুরো যে হচ্ছে গিয়ে কি আপনার লাইনটি দিয়ে কবির কি প্রকাশ পেয়েছে? কবির প্রকাশ পেয়েছে উদাসীনতা এবং বসন্তের প্রতি অবহেলা। তাহলে এ বসন্তের প্রতি অবহেলা। তাহলে এই পুরো লাইনটি দিয়ে কবির কি প্রকাশ পেয়েছে? উদাসীনতা এবং কি আপনার কে আছে গিয়ে কি যে আপনার বসন্তের প্রতি কি একটি অবহেলা প্রকাশ পেয়েছে। কহিলাম ওগো কবি রসিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্ধনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। তাহলে একটু দেখেন, বলছে ওগো কবি রসিয়া লহনা। তাহলে রসিয়া মানে কি? রচিয়া লহনা মানে কি? রচনা করো, রচনা করে নাও। তাহলে হইতেছে কি কবি ভক্ত কবিকে বলতেছে যে কবি তুমি কি করো, তুমি হচ্ছে কি রচিয়া লহনা গীতি। গীতি মানে কি? গীতি মানে গান, মানে বসন্তের যে গানগুলো আছে সেই গানগুলা কবিকে কি করছে? কবিকে বলছে যে হচ্ছে কি আপনি রচনা করে নেন। যেমন হইতেছে কি আপনার হচ্ছে কি বলে আজিয়ে বসন্তে কত ফুল ফুটে কত পাখি গান গায়, এই যে গানগুলা আছে। তাহলে সেই গানগুলা কবিকে কি করছে? কবি ভক্ত রিকোয়েস্ট করছে। বলছে বসন্ত বন্দনা। বন্দনা মানে কি? বন্দনা মানে গুণগান। বন্দনা মানে কি? গুণগান। তব, তব মানে কি? তোমার। তব মানে কি? তোমার কণ্ঠে শুনি এ মোর মিনতি। মিনতি মানে কি? অনুরোধ। মিনতি মানে কি? মিনতি মানে অনুরোধ। মানে কবি ভক্ত চাইছে যে কবির গুণগান সব কবি ভক্ত চাইছে বসন্তের গুণগান কবির কণ্ঠে শুনতে। তাহলে কবি কি চাইছে? কবি চাইছে হচ্ছে কি যে বসন্তের যে গুণগান এটা কবির কণ্ঠে সে শুনতে চাইছে। তারপর দেখেন কি বলছে, তারপর একটু দেখেন যে হচ্ছে কি বলছে। তারপরে কি বলছে? বলছে দেখেন কহিল সে মৃদু মধু সুরে, মানে এখন কবির মনের ভিতরেও কি একটু মধুরতা হচ্ছে গিয়ে আসছে, মানে একটু ভালোবাসা আবার নতুন করে আসছে। কয় নাই হলো নাই হোক এবারে আমারে গাইতে গান বসন্তের আনিতে বরিয়া, রহিনী সে ভুলেনি তো এসেছে ফাগুন সরিয়া। ফাগুন সরিয়া মানে কি? ফাগুনকে স্মরণ করে। ফাগুনকে কি করে? স্মরণ হচ্ছে গিয়ে কি করে। এই যে পুরো লাইনটি আছে এই লাইনটি দিয়ে কি প্রকাশ পাইছে? এই লাইনটি দিয়ে প্রকাশ পাইছে অভিমান। এই লাইনটি দিয়ে কি প্রকাশ পেয়েছে বাচ্চারা? এই লাইনটি দিয়ে প্রকাশ পেয়েছে অভিমান। তো লেখক বলতেছে মানে কবি বলতেছে
কথাটা কি বুঝতেছেন? কবি বলতেছে, কই এই যে কবি ভক্ত, তুমি যে পাম্পট্টি মারতাছ যে আমি কি যেন কয়, বসন্তের গুণগান না গাইলে বসন্ত পুরা লাড হয়ে যাবে, বসন্ত পুরা একবারে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এগুলা পাম মারো কেন? কয় কে? কয় এই যে আমি যে কোনো সন্ধান আমি রাখি নাই, আমার মনে যে একটা কষ্ট, তাই বলে কি বসন্ত আসে নাই? তুমি দেখবা তোমার মনে যত কষ্ট থাকুক, পৃথিবীতে যত হচ্ছে কি অরাজকতা চলুক, সকল কিছু ঘটুক, প্রকৃতি তার আপন নিয়মে কি করে, কাজ করে। করোনার সময় তুমি বলো আমরা সকলে লকডাউনের ভিতরে ছিলাম, কিন্তু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত এই ঋতুগুলা কি লকডাউনে ছিল? না, এই ঋতুগুলা লকডাউনে ছিল না। তাহলে এটা দিয়ে কি প্রকাশ পাইছে? এটা দিয়ে হচ্ছে কি প্রকাশ পাইছে? বসন্তকে কবি না ডাকলেও আসবে। তার মানে কি, জগতে তুমি থেমে গেলে চলবে না, জগতে হচ্ছে কি তুমি ছাড়াও সকল কাজ চলবে। তাই এইচএসসি 2025 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছো, তারা যারা এখনো ভালো রেজাল্ট করতে চাও বা এইচএসসি তে ভালো একটা মানে রেজাল্ট বা কাঙ্ক্ষিত রেজাল্ট করতে চাও, তারা আমাদের অলরাউন্ডার ব্যাচ 2.0 তে ভর্তি হয়ে যাবা। অলরাউন্ডার ব্যাচ 2.0 তে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং আইসিটির সম্পূর্ণ বই তোমাকে শেষ করে দেওয়া হবে মাত্র 1500 টাকায়। আর এই যে বাংলা দেখতেছো, বাংলা আমরা প্রথমে বই দেখানো ক্লাস করাবো, তারপরে এমসিকিউ ক্লাস করাবো, তারপর সিকিউ ক্লাস করাবো। এখন তুমি দেখো এই বই দেখানো ক্লাসটা তোমার কেন গুরুত্বপূর্ণ? কারণ এই বই দেখানো ক্লাসের মাধ্যমে তুমি যখন অ্যাডমিশনে পড়বা, আমাদের 24 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছে তাদেরকে তোমরা জিজ্ঞেস করো যে ওরা এই বই দেখানো ক্লাস না করার কারণে অনেক তথ্য তারা জানে না, আবার যে কি করতে হয়, অ্যাডমিশনে পড়তে হয়। তাহলে অ্যাডমিশনের পড়াটা তুমি যদি আগেই পড়ে ফেলো, তাহলে সেটা কি তোমার জন্য ভালো না? এই জন্য বই দেখানো ক্লাসটা দরকার আছে। তাহলে বলছে যে বসন্তকে আনিতে বরিয়া, বরিয়া মানে কি, বরণ করে। বরিয়া মানে কি, বরণ করে। কইছে আমি যে বসন্তকে বরণ করি নাই, তাই বলে কি বসন্ত আসতে ভুলা গেছে? না, বসন্ত আসতে ভুলা যায় নাই। তাহলে তোমার মনে যত কষ্ট থাকুক, তুমি যত কিছুই করো, প্রকৃতি তার কি করবে? প্রকৃতি তার আপন নিয়মে চলবে। বুঝাইতে পারছি? সকলে একটু কি কমেন্ট করা যাবে আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে? বাংলা ক্লাস আপনাদের কেমন লাগে? আরো একটি হচ্ছে কি কথা বলতেছি, আমাদের ডিউডিভার্সের যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে একটা নতুন কন্টেস্ট হচ্ছে কি চলতেছে। আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিও আপনি হইতেছে কি ক্লাসের ভিডিও দেখে আপনার যে ক্লাস নোটটা আছে, সেই নোটটা যদি আমাদের ডিউডিভার্স ফেসবুক গ্রুপে যদি আপনি শেয়ার করেন, তাহলে ডিউডিভার্সের পক্ষ থেকে আপনার কাছে চলে যাবে ডিউডিভার্সের আকর্ষণীয় টি-শার্ট। তো সুতরাং সকলে আপনারা আমাদের ডিউডিভার্সের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে যে সার্চ দিবেন ডিইউ ড্রিমার্স লিখে সার্চ দিলে ওইখানে গেলে আমাদের ক্লাসগুলো পাবেন। সেই ক্লাসগুলো দেখে আমাদের কি করতে হবে? শুধুমাত্র ক্লাস নোটটা শেয়ার করতে হবে। তারপর দেখেন বলছে হচ্ছে কি কহিলাম, মানে কবি ভক্ত বলল, ওগো কবি অভিমান করেছো কি তাই? বলছে এই যে তোমার কষ্টের ভিতরে বসন্ত চলে আসছে তোমাকে না জানায়া, এজন্য তুমি কি অভিমান করেছো? কবি ভক্ত কি করছে? কবিকে সেটা জিজ্ঞেস করছে। যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। কয়েকটা যদিও কি করছে, বসন্ত আইসা পড়ছে, কিন্তু তুমি যেহেতু নবপুষ্প সাজ, নতুন ফুলের সাজে সাজো নাই, তুমি যেহেতু বসন্তকে গুণগানের মাধ্যমে বরণ করে নেও নাই, তাই বসন্ত কি হলো? বৃথা হয়ে গেল। বসন্ত কি হয়ে গেল? বৃথা হয়ে গেল। কহিল সে পরম হেলায়, মানে হেলায় ফেলায় হইতেছে গিয়ে কি কবি বলতেছে বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফুটিনি শাখে, পুষ্পারতি লভেনেকো ঋতুর হইতেছে গিয়ে কি রাজন। এবার হচ্ছে গিয়ে কি দেখো, পুষ্পারতি মানে কি? পুষ্পারতি মানে হইতেছে গিয়ে কি যে ফুলের আপনার হইতেছে গিয়ে কি প্রসাদ বা পূজার সামগ্রী। ফুলের হচ্ছে গিয়ে কি প্রসাদ, মানে আপনার হইতেছে গিয়ে কি ফুলের যে ডালাটা আছে, সেই ডালাটা আপনার কি করতে হবে? সেই ডালাটা আপনার সাজানোকে বলা হয় পুষ্পারতি। লবেনেকো ঋতুর রাজন, তাহলে ঋতুর রাজন মানে কি? ঋতুর রাজন মানে হচ্ছে ঋতুরাজ বসন্ত। ঋতুর রাজন বলতে কাকে বোঝানো হয়েছে? ঋতুরাজ বলতে ঋতুর রাজা
বসন্তকে বোঝানো হয়েছে। কইছে আমি এই যে বসন্তকে বরণ করে নেই নাই, তাই বলে কি প্রকৃতি ফুল ফুটার মাধ্যমে বসন্তকে কি বরণ করে নেয় নাই? অবশ্যই নিছে। কথাটা কি বুঝতে পারছি? তারপর মাধবী কুড়ির বুকে কি গন্ধ নাই, করে নাই অর্ঘ্য বিরোচন। এবার দেখেন অর্ঘ্য বিরোচন মানে কি? অর্ঘ্য বিরোচন মানে হইতেছে কাউকে ফুল প্রদানের মাধ্যমে সম্মান প্রদর্শন করা। যেমন আমরা হইতেছি কি করি 21শে ফেব্রুয়ারিতে আমরা শহীদ মিনারে ফুল প্রদান করার মাধ্যমে আমরা কি করি? শহীদদেরকে শ্রদ্ধা জানাই। একে বলা হয় অর্ঘ্য বিরোচন। তাহলে কাউকে ফুলের মাধ্যমে শ্রদ্ধা জানানোকে কি বলা হবে? অর্ঘ্য বিরোচন। আবারও বলতেছি, কাউকে ফুলের মাধ্যমে আপনার হচ্ছে কি শ্রদ্ধাঞ্জলি জানানোকে কি বলবে? অর্ঘ্য বিরোচন। তাহলে যে কি বলছে, হোক তবু বসন্তের প্রতি কেন তবু এই তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন তুমি দাও বৃথা। বলছে যে তোমার মনে এক সময় দুঃখ আসছে, মানে তোমার জামাই এক সময় মইরা গেছে, তাই বলে তুমি কি সারা জীবন কষ্টে থাকবা? এজন্য লেখক হচ্ছে কি বলছে যে তুমি এই যে নতুন গান গাইতেছো না, পুষ্প সাজতেছো না, এই কারণে তোমার কি করছে, তোমার হচ্ছে কি পুরো বসন্তটাকেই তুমি কি করলা? বৃথা করে দিলা। পুরো বসন্তটাকে তুমি কি করে দিলা? বৃথা করে দিলা। এবার দেখেন কি বলছে, এবার দেখেন সে কি বলছে। নিচের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো হচ্ছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার হইতেছে কি দেখো, বলছে কি কহিল সে কাছে সরে আসি, মানে একটু কাছে আইসা কবি বলল। তাহলে বলেন কার কাছে আসছে? কবি কবি ভক্তের কাছে আসছে। এটা ধরেন হচ্ছে কি কবি, এটা হইতেছে কবি ভক্ত। তো কবি কি করছে? কবি ভক্তের কাছে আইসা বলতেছে। কি বলতেছে দেখেন, কইছে কুহেলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারেই পরে মনে ভুলিতে পারি না আমি কোন মতে। তাহলে এই লাইনের অর্থটা আমি বলে দিই। এই লাইনের অর্থটা হচ্ছে যে লেখক তার পুরাতন জামাই রে বা সৈয়দ নেহাল হোসেনকে এখনো ভুলতে পারে নাই। আবারও বলতেছি, লেখক সৈয়দ নেহাল হোসেনকে এখনো ভুলতে পারে নাই, এটার মূল অর্থ। এখন তাহলে আমরা দেখে নেই যে এইটার ভিতরে যে শব্দগুলা আছে সেই শব্দগুলার অর্থ কোন জায়গায়। তাহলে বলছে কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। তাহলে কুহেলি উত্তরিতল মানে কি? বলছে কুয়াশার চাদর, কুয়াশার চাদর। তাহলে কুহেলি মানে কি? কুহেলি মানে হইতেছে কি কুয়াশা। আমরা বলতেছি কুহেলি মানে কি? কুহেলি মানে হইতেছে কি কুয়াশা। উত্তরি মানে কি? উত্তরি মানে হচ্ছে কি চাদর। বলছে কুয়াশার চাদরে মাঘের সন্ন্যাসী। তাহলে মাঘের সন্ন্যাসী কাকে বোঝানো হয়েছে? মাঘের সন্ন্যাসী বলতে শীতকে হচ্ছে কি বোঝানো হয়েছে। গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। বলছে যে আপনার কি কুয়াশার চাদর ত্যাগ করিয়া মাঘের সন্ন্যাসী মানে শীত একা একা চলে গেছে। অর্থাৎ লেখকের যে জামাই আছে সে জামাই একা একা কি তাকে রেখে চলে গেছে, মানে মারা গেছে। তারপর বলছে রিক্ত হস্তে। রিক্ত হস্তে মানে কি? শূন্য হাতে। রিক্ত হস্তে মানে কি? রিক্ত হস্ত মানে হচ্ছে কি শূন্য হাতে। তারে পরে মনে ভুলিতে পারি না কোন হইতেছে কি মতে। অর্থাৎ এই যে হচ্ছে কি সৈয়দ নেহাল হোসেন আছে, সেই সৈয়দ নেহাল হোসেনকে কবি কখনোই কি করতে পারতেছে না? ভুলতে পারতেছে না। তাহলে তুই এটা চিন্তা করেন তো আপনারা, তুই যে প্রথম জামাইরে ভুলতে পারতাছিস না, তাহলে তুই সেকেন্ড জামাইরে কি লেগে বিয়ে করছিস? আচ্ছা, সেকেন্ড জামাইরে তুই বিয়ে করছস আমার কোনো সমস্যা নাই, তাহলে তুই এই কবিতাটা লেখছস কে লিগা? তুমি চিন্তা করো তো, এই কবিতাটা যখন হচ্ছে গিয়ে কি সুফিয়া কামালের দ্বিতীয় জামাই যখন দেখবো তার কলজাটা কি বাপারাজের মতো হয়ে যাবো না? এই মাইয়া মানুষ সকল আকামের মূল, সকল গ্যাঞ্জামের মূল হইল গিয়ে কে মাইয়া মানুষ। এই যে একটা পেঁচ লাগাই দিয়ে গেছে। তার মানে কি এখন মনে করো যে তুমি তোমার জামাই রে হারায়া বা তুমি তোমার হচ্ছে গিয়ে কি মনে করো যে প্রেমিক রে হারায়া আরেক প্রেমিক আসলে তাকে হচ্ছে গিয়ে কি এই তাহারে পরে মনে কবিতাটি মনে করো যে পয়রা শোনাইবে আর কি। হ্যাঁ, যে
আমি এখনো আমার এক্স কে ভুলতে পারি নাই, আমি এখনো আমার যে হচ্ছে মনে করো যে পুরা কাফি, কথা কি বুঝতে পারছি? মনে করো যে তোমরা যা হইলা। এবার একটু দেখো, একটু দেখো, এই যে যে কবির যে প্রথম স্বামী আছে, সকলে একটু লিখে নাও যে কবির প্রথম স্বামী, কবির প্রথম স্বামীর নাম কি? দুরু। কবির প্রথম স্বামীর নাম কি? কবির প্রথম স্বামীর নাম হচ্ছে সৈয়দ নেহাল হোসেন। সৈয়দ নেহাল হোসেন। এই সৈয়দ নেহাল হোসেন মরছে কবে? সৈয়দ নেহাল হোসেন মারা গেছে 1932 সালে। তাহলে সৈয়দ নেহাল হোসেন কত সালে মারা গেছে বাচ্চারা? সৈয়দ নেহাল হোসেন মারা গেছে 1932 হইতেছে কি সালে। এবার দেখো, এই যে যে সৈয়দ নেহাল হোসেন 1932 সালে মারা গেছে, আর আমাদের এই যে যে তাহারে পরে মনে কবিতাটি আছে, সেই কবিতাটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? কবিতাটি প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায়। আমাদের এই তাহারেই পরে মনে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বাচ্চারা? আমাদের এই তাহারেই পরে মনে কবিতাটি প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায়। এবার হচ্ছে কি দেখবো আমরা, এই তাহারেই পরে মনে কবিতাটি কত সালে প্রকাশিত হয়? তাহারেই পরে মনে কবিতাটি 1935 সালে প্রকাশিত হয়। বুঝতে পারছি? তাহলে এই যে যে আমাদের যে বই দাগানো যে ক্লাসগুলো আছে, সেই বই দাগানো ক্লাসগুলো হচ্ছে গিয়ে কি আমরা নিলাম। আগামী ক্লাসে আমরা হচ্ছে গিয়ে কি করব, এই যে যে তাহারেই পরে মনে কবিতা আছে, সেই তাহারেই পরে মনে কবিতার আমরা যে এমসিকিউ আছে, সেই এমসিকিউটা আমরা হইতেছে গিয়ে কি করাবো। তাহলে একটু যারা ক্লাসটা করছেন সকলে একটু কমেন্ট করেন তো আজকে আমাদের ক্লাসটা কেমন লাগছে। যারা পুরো ক্লাসটা হচ্ছে গিয়ে কি করছেন তারা একটু কমেন্ট করেন তো আজকে ক্লাসটা কেমন লাগছে। আমরা যদি এইভাবে প্রত্যেকটি সাবজেক্টে যদি এইভাবে বই দেখানো ক্লাস দেই, আপনাদের কি উপকার হবে? একটু কি কমেন্ট করে যাবে আজকে ক্লাসটা কেমন লাগছে। এবং কি এইভাবে যদি হইতেছে কি প্রত্যেকটা গদ্য এবং পদ্যের আমরা যদি বই দেখানো ক্লাস দেই, আপনাদের কি ভালো হবে? কি মনে হয়? সাকওয়াত হোসেন লেখছে আলহামদুলিল্লাহ ভালো, আমিনা সোনামণি লেখছে ভালো। জি, আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যে এইভাবে যদি আমরা ক্লাস নেই, বই দেখানো ক্লাস, আপনাদের কি ভালো লাগবে? আব্দুল আলিম বলছে অসাম, সত্যজিৎ গোরামি গাইডে দেওয়া আছে বসন্তের তরী। আচ্ছা আমি এটা দেখবো না। তাহলে একটু দেখেন এইভাবে যদি হচ্ছে কে ক্লাস নেই, এটা কি ভালো হবে? আচ্ছা আরেকটা হইতেছে গিয়ে কি কথা, আমরা কিন্তু কয়েকদিন পরে আমাদের হচ্ছে ডিউ ডিমার্স ফেসবুক পেজ থেকে আমরা কি করব, আমরা হচ্ছে টেস্ট পেপার সলভ ক্লাস নিব। আপনি একটু বলেন তো আপনাদের জন্য যদি আমরা টেস্ট পেপার সলভ ক্লাসের আয়োজন করি, আপনারা কি বন্ধু বান্ধবদেরকে নিয়ে সদল বলে কি উপস্থিত থাকবেন? সবাই একটু কি থাকবেন সকলে প্লিজ একটু আমাদের আমরা যদি এরপরে যদি টেস্ট পেপার সলভ ক্লাস আয়োজন করি নিয়মিত, আপনারা কি বন্ধু বান্ধবদের সহ কি থাকবেন? যদি আপনাদের বন্ধু বান্ধবদের মেনশন করে দেন এবং কি জানায় দেন, তাহলে আমরা ফ্রি টেস্ট পেপার সলভ ক্লাস নিব। আমরা অনেক সময় দেখি আমাদের স্টুডেন্ট গুলা টেস্ট পেপার সলভ করতে যায় অনেক সমস্যার সম্মুখীন হয়, অনেক সমস্যা খুঁজে বের করে, তখন তারা আবার কি করে প্রাইভেট ব্যাচের দিকে ঘুরে। কিন্তু না, আমরা এগুলো করব না। আমরা কি করব, আমরা হচ্ছে কি আপনাদেরকে এইভাবে হইতেছে কি পড়াবো। তাই সকলে আমাদের হচ্ছে কি যে ফেসবুকের যে পেজটা আছে সেই পেজে যারা অলরাউন্ডার ব্যাচ 2.0 তে ভর্তি হইতে চান তারা একটু পেজে নক দিবেন। আর এই ক্লাসটা পরবর্তীতে যদি আবার করতে চান তাহলে হইতেছে কি DUDREAMERS ডিউ ডিমার্স যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে সকলে কি করবেন চলে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেলে হইতেছে গিয়ে কি আছেন তারা আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ক্লাসটা বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দিবেন। একটি ভালো ক্লাস আমরা মনে করি সকলের জন্যই প্রযোজ্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিউ ডিমার্স এর সাথেই থাকুন। অলরাউন্ডার ব্যাচ 2.0 তে এইচএসসি 2025 ব্যাচ সুস্বাগত।